আজকে নেক্সট চ্যাপ্টার শুরু করবো কেসিএল এন্ড কেভিএল। আর তার সঙ্গে ইলেকট্রনিক ওই ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো আছে। তাহলে ফার্স্ট হবে হেডিং ফর কিরচফস কারেন্ট ল। একটাই কেসিএল, এটা ফার্স্ট ল আমি বলতে পারি। ফার্স্ট ল। এটা কিরচফস কারেন্ট লটা কি বলা হচ্ছে, মনে কর কোন একটা সার্কিটের মধ্যে একটা সার্কিট, সাপোজ আমি একটা সার্কিট আছে, যে কোনো সার্কিট। এটা মনে কর একটা সার্কিট, এগুলো বিভিন্ন রেজিস্ট্যান্স আছে, এখানে ব্যাটারি যায় পোটেনশিয়াল ডিফারেন্স ভি। ঠিক আছে, এখান থেকে আমার কারেন্ট যাচ্ছে আই। তো যখনই দেখ কোনো একটা ব্রাঞ্চ পাচ্ছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছে যেখান থেকে ডিভাইড হওয়া যাবে কারেন্ট, তখন সেখান থেকে কারেন্ট ডিভাইড হবে, এটা জানিস তো। যেমন এই কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাবে I1, আর এদিকে একটা কারেন্ট যাবে I2। তাহলে এই পয়েন্টে আমি যদি কেসিএল বলি, কিরচফস কারেন্ট ল, সেটা বলছে জাস্ট ভেরি সিম্পলি আমি বলতে পারি ফার্স্ট I ইকুয়াল টু I1 প্লাস I2। ভেরি সিম্পল, যে আমি এই পয়েন্টে যদি কিরচফস ল অ্যাপ্লাই করি, তাহলে এখানে যে ইনকামিং কারেন্টটা সেটা ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে টোটাল ইনকামিং কারেন্ট এখানে I, আর আউটগোয়িং কারেন্ট কত, I2 প্লাস I1। তাহলে এই দুটো ইকুয়াল হবে সবসময়। ভেরি সিম্পলি আমি যদি বলি এটাই কিরচফস ল। এবারে আমরা এই বিষয়টাকে বিভিন্ন ভাবে, এই কিরচফস লটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো ইন জেনারেল ওয়েতে, সেটাই আমাদের কাজ হবে। এবং অ্যাকচুয়ালি এই কিরচফস লটা কোথা থেকে আসছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসছে, এর বেসিক প্রিন্সিপালটা কি সেটা দেখবো। তার আগে একটা বিষয় খেয়াল রাখবি, যে এই কিরচফস ল গুলো যেগুলো আমরা এখানে পড়েছি, সেই কিরচফস ল গুলো আলাদা কোনো ল নয়, এগুলো ওহমের সূত্রেরই একটা মডিফাইড ফর্ম। সার্কিট অ্যানালিসিস করার জন্য ওহমস লটাকে আমরা মডিফাইড ফর্মে ইউজ করছি, মোর ইফেক্টিভ ওয়েতে, যাতে কমপ্লিকেটেড সার্কিটের ক্ষেত্রেও আমরা খুব সহজেই সার্কিটের কোনো একটা, যে কোনো একটা কোয়ান্টিটির অ্যাক্রসে ভোল্টেজ কারেন্ট এসব নির্ণয় করতে পারি, যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্ট এসব নির্ণয় করতে পারি। ওই জন্যই কিরচফ ল গুলো দেওয়া হয়েছে। মেনলি উদ্দেশ্য সার্কিট অ্যানালিসিস করা। কিরচফ ল এর মেন উদ্দেশ্য একটা, আমি একটা টুল বলতে পারি, সার্কিট অ্যানালিসিসের একটা টুল বলতে পারি কিরচফ ল। এবং এগুলো ওহমের সূত্রের সঙ্গে কয়েকটা বেসিক প্রিন্সিপালকে আমরা কাজে লাগিয়েছি, ফিজিক্সের বেসিক প্রিন্সিপাল। যেমন হচ্ছে যে চার্জ কনজারভেশন, যেটার উপরে বেস করে আমাদের কিরচফস কারেন্ট লটা এস্টাবলিশড হয়েছে। আর একটা হচ্ছে যে এনার্জি কনজারভেশন, যেটার উপর কিন্তু বেস করে আমাদের কিরচফ যে ভোল্টেজ ল সেটা এস্টাবলিশড হয়েছে। তো প্রথমে আমি কিরচফস কারেন্ট লটাকে ইন জেনারেল রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমি আগে একটা সার্কিটের মধ্যে দেখালাম কোন একটা পয়েন্ট, তাহলে ওই পয়েন্টটাকে এখানে মনে করো আমি আইসোলেটেড ভাবে আঁকছি, যে পয়েন্টটার কথা বলছিলাম। তাহলে আগের সার্কিটটা যেটা এঁকে যাবো, সেখানে যেমন একটা কারেন্ট ইনকামিং কারেন্ট ছিল, দুটো আউটগোয়িং কারেন্ট ছিল। কমপ্লিকেটেড সার্কিটের ক্ষেত্রে সবসময় এটা হওয়া বাঞ্ছনীয় নয়, যে একটা পয়েন্টে একটাই ইনকামিং কারেন্ট থাকবে আর দুটোই আউটগোয়িং কারেন্ট থাকবে। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলেছি। তাহলে ইন জেনারেল কি হবে, অনেকগুলো সোর্স থেকে কারেন্ট আসতে পারে এই পয়েন্টে, তাই তো নাকি? ইনকামিং কারেন্ট হতে পারে, অনেকগুলো ইনকামিং কারেন্ট হতে পারে। সাপোজ এইখানে পোটেনশিয়াল V1, এখানে পোটেনশিয়াল V2, এখানে পোটেনশিয়াল V3, এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2, এখানে কারেন্ট I3, এই রেজিস্ট্যান্সটি R1, এই রেজিস্ট্যান্সটি R2, এই রেজিস্ট্যান্সটি R3। সিমিলারলি আউটগোয়িং কারেন্টও মোর দেন 2 হতে পারে, মোর দেন 3 হতে পারে। আউটগোয়িং কারেন্ট মনে করো এইদিকে একটা গেল, সাপোজ এইদিকে।
আমরা সার্কিটটাকে কমপ্লিট করছি না, জাস্ট আমরা ওই পয়েন্টটা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করছি, যে পয়েন্টের সাপেক্ষে আমি কিরচফস লটা ইউজ করতে চাই। সাপোজ এটা মনে করো V4, এটা মনে করো V5, এটা মনে করো V6, তাহলে এটা হচ্ছে R4, এটা ধরলাম R5, এটা ধরলাম R6, এটা ধরলাম হচ্ছে I4, এটা ধরলাম হচ্ছে I5, এটা ধরলাম হচ্ছে I6, আর এই পয়েন্টে যে পয়েন্টের সাপেক্ষে আমরা কিরচফস লটা প্রয়োগ করব সেই পয়েন্টটা O। তাহলে এই পয়েন্টটা আমরা দেখব কিরচফস লকে কতগুলো ফর্মে লেখা যাবে সেটা দেখ। প্রথমে ফার্স্ট যেটা আমি বললাম যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, ভেরি বেসিক প্রিন্সিপাল। একদম প্রথমে আমি যদি বলি তাহলে আমি এটাই বলার চেষ্টা করব যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তো ইনকামিং কারেন্ট কি কি আছে বল? ইনকামিং কারেন্ট আছে I1 I2 I3। তাহলে এটা আমি লিখলাম I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট কি আছে I4 I5 I6, এটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে এটা যে বেসিক প্রিন্সিপালটা দেখ, এর বেসিক প্রিন্সিপালটা হচ্ছে চার্জ কনজারভেশন। তো এই পুরো যে সমীকরণটা রয়েছে টি দিয়ে গুণ করে দে, মানে টি টাইম ধরে এই কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে কি হবে I1t প্লাস I2t প্লাস I3t ইজ ইকুয়াল টু I4t প্লাস I5t প্লাস I6t। তাহলে I1t কি Q1, Q সমান IT, I2t কি Q2 প্লাস Q3 ইজ ইকুয়াল টু Q4 প্লাস Q5 প্লাস Q6। তার মানে আমরা কি কনক্লুড করতে পারছি এখান থেকে দেখ যে এই পয়েন্টে যতটা চার্জ এখান থেকে আসছে ততটাই চার্জ বেরিয়ে যাচ্ছে, চার্জের কোনো একিউমুলেশন হচ্ছে না, চার্জের এই পয়েন্টে কোনো একিউমুলেশন হচ্ছে না। ইনকামিং যে চার্জটা এখানে আছে সেই চার্জটা এইদিকে বেরিয়ে যাচ্ছে। এটাই কি? এটা চার্জ কনজারভেশন অ্যাকচুয়ালি। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ফিজিক্স। চার্জ কনজারভেশন is one of the basic principle like energy conservation, mass energy conservation. Charge conservation is also one type of fundamental concept of the basic principles of physics. এবং আমি দেখতে পাচ্ছি এই যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের কথা যেটা বলছে সেটা বেসিক্যালি কিছুই নয়, চার্জ কনজারভেশন। এবারে আমরা এই ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট এটাকে বিভিন্ন ফর্মে লিখতে পারবো। এটাকে আমরা আবার বিভিন্ন ফর্মে লিখতে পারবো, অনেক অনেক রকম ভাবে লিখে। দেখা যাচ্ছে তো ঠিকঠাক? রে দেখ এখানে যদি আমি এবার এইভাবে লিখি জাস্ট I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 মাইনাস I6 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার দেখ এটা যদি একটু সাজিয়ে লিখি আমি জাস্ট এভাবে লিখছি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস মাইনাস I4 প্লাস মাইনাস I5 প্লাস মাইনাস I6 ইজ ইকুয়াল টু 0। দেখ তো আচ্ছা এই I1 I2 I3 কি ছিল বল না? ইনকামিং কারেন্ট। এবং এই I4 I5 I6 কি ছিল বল না? আউটগোয়িং কারেন্ট। দেখ সার্কিট I1 I2 I3 ছিল ইনকামিং কারেন্ট,
কিন্তু I4 I5 I6 ছিল আউটগোয়িং কারেন্ট। কিন্তু যদি আমি বলি -I4 -I5 -I6, তাহলে এরাও কি ইনকামিং কারেন্ট? যদি মনে করো I4 I5 I6 আউটগোয়িং কারেন্ট হয়, তাহলে নিশ্চয়ই -I4 -I5 -I6 এরা কি ইনকামিং কারেন্ট। তার মানে এই ইকুয়েশনে যেটা আমি ফাইনালি পৌঁছেছি, এখানে যতগুলো কারেন্ট আছে প্লাস সাইনের পরে I1 প্লাস সাইনের পরে I2 প্লাস সাইনের পরে I3 প্লাস সাইনের পরে -I4 প্লাস সাইনের পর -I5 এন্ড প্লাস সাইনের পর -I6, সেই প্রত্যেকটা কারেন্ট কি কারেন্ট? ইনকামিং কারেন্ট। তার মানে আমি এখান থেকে বলতে পারি সামেশন I ইনকামিং দেখ ইজ ইকুয়াল টু 0। এক কথায় এটা মোর কম্প্যাক্ট ফর্মে আমি কেসিএলটাকে লিখতে পারছি যে সামেশন I ইনকামিং ইজ ইকুয়াল টু 0। বুঝা গেল? এবারে দেখ, আমি এটাকে ইন টার্মস অফ পোটেনশিয়াল এবং রেজিস্ট্যান্সও লিখতে পারবো। এই যে সামেশন I ইনকামিং ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি ইন টার্মস অফ পোটেনশিয়াল এবং রেজিস্ট্যান্সও লিখতে পারবো। অবশ্যই পারবো। কিভাবে? দেখ, I1 মানে কোন কারেন্ট? এই কারেন্টটা। এবং I1 এর ডিরেকশন এইদিকে আছে। কারেন্ট মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে V1 মাইনাস, আমি এই পয়েন্টে পোটেনশিয়াল যদি বলি VO, তাহলে V1 মাইনাস VO ডিভাইডেড বাই R1 I1 মানে। সিমিলারলি I2 মানে কি? V2 মাইনাস VO ডিভাইডেড বাই R2। তাহলে আমি যদি এখানে ইন টার্মস অফ এই ইকুয়েশনটাতে এই I1 এর জায়গায় আমি লিখতে পারবো কত? না, V1 মাইনাস VO বাই R1 প্লাস I2 জায়গায় লিখতে পারবো V2 মাইনাস VO বাই R2। তেমনি I3 জায়গায় লিখতে পারবো V3 মাইনাস VO বাই R3। পারবো তো? ক্লিয়ার এখন পর্যন্ত? এবার যদি আমি I4 এর কথা বলি, I4 কারেন্টের ক্ষেত্রে কি হবে? VO মাইনাস V4 বাই R4, কারণ কারেন্ট ডিরেকশন দিকে দেখ। তাহলে কারেন্ট হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল দিকে যাবে। এখানে হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল, তাই আমি V1 মাইনাস VO করলাম I1। এখানে কারেন্ট ডিরেকশন এদিকে আছে, তার মানে নিশ্চয়ই এই যে হাই পোটেনশিয়াল এটা লো পোটেনশিয়াল, তাহলে VO মাইনাস V4 বাই I4 হওয়া উচিত, R4 হওয়া উচিত। I4 মানে কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি VO মাইনাস V4 বাই R4 হওয়া উচিত। কিন্তু আমার এখানে কি আছে? মাইনাস I4, তার মানে কি উল্টি? তাহলে কি হবে? প্লাস V4 মাইনাস VO বাই R4 প্লাস সিমিলারলি এটার ক্ষেত্রে তাই হবে V5 মাইনাস VO ডিভাইড বাই R5 প্লাস V6 মাইনাস VO বাই R6 ইজ ইকুয়াল টু 0। দেখ, আমি এই ইকুয়েশনটাকে লিখতে পাচ্ছি ইন টার্মস অফ ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স। এই ইকুয়েশনটার সোর্স কি? সামেশন I ইনকামিং ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা এইরকম ভাবে লিখে একটা সুবিধা কি হলো বিশেষ, দেখ আমাকে হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল ভাবতেই হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্টলি আমি দেখতে পাচ্ছি V0টা পরে আছে। দেখ কোনটা হাই পোটেনশিয়াল কোনটা লো পোটেনশিয়াল আমার ভাবারই দরকার নেই। আমি যে পয়েন্টের সাপেক্ষে কেসিএলটা ইউজ করছি সেই পয়েন্টের পোটেনশিয়ালটা আমার পরে আছে। আমি অ্যাজিউম করে নিয়েছি যে সেই পয়েন্টের পোটেনশিয়ালটা লো পোটেনশিয়াল, কারণ অটোমেটিক্যালি যদি এটা হাই পোটেনশিয়াল হয় তাহলে এখান থেকে নেগেটিভ সাইন চলে আসবে। তাহলে আমি এই ইকুয়েশনটা দেখ ব্লাইন্ডলি ইউজ করতে পারবো, অঙ্কের ক্ষেত্রে ব্লাইন্ডলি ইউজ করতে পারবো উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং। আমি ব্লাইন্ডলি কোনো একটা পয়েন্টে কেসিএল যদি আমি ইন টার্মস অফ পোটেনশিয়াল রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করতে চাই, আমি এইভাবে অ্যাপ্লাই করব। এন্ড দিস ইজ দ্য মোর ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং রেজাল্ট, যেটা প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে। এইটা করে প্রবলেম করা যায় না, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 করে কিছুই হবে না। এইটা হচ্ছে মেন টুলস যেটা দিয়ে প্রবলেম করা যাবে। এবং তুই বুঝতেই পারছিস যে কিভাবে আমি এটা
করতে পারবো। সিমিলারলি দেখ, যেটা আমি এখানে সামেশন আই ইনকামিং ইজ ইকুয়াল টু 0 বলছি, সেম ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারবো সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0। সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। এখানে মধ্যে হয়েছে। এবারে দেখ আমার ইকুয়েশনটা কি চলবে। আমার মেন কেসিএল যে ফার্স্ট ইকুয়েশনটা লিখেছিলাম কি, ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কারেন্ট কত, I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I4 প্লাস I5 প্লাস I6। এইটা যদি আমি ঘুরিয়ে লিখি কত লিখবো, I4 প্লাস I5 প্লাস I6 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তার মানে I4 প্লাস I5 প্লাস I6 মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি আগের মতো লিখতে পারবো। তাহলে I4 প্লাস I5 প্লাস I6 প্লাস মাইনাস I1 প্লাস মাইনাস I2 প্লাস মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখ I4 I5 I6 কি ছিল, I4 I5 I6 হচ্ছে আউটগোয়িং কারেন্ট, আর I1 I2 I3 কি আছে, ইনকামিং কারেন্ট। কিন্তু যেহেতু I1 এর আগে মাইনাস আছে, I2 এর আগে মাইনাস আছে, I3 এর আগে মাইনাস আছে, তার মানে এরাও কি আউটগোয়িং কারেন্ট। মাইনাস I1 I2 I3 ইনকামিং, বাট মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I3 কি আউটগোয়িং, আর I4 I5 I6 ইটসেলফ আউটগোয়িং কারেন্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0 উইথ প্রপার সাইন। সামেশন মানে উইথ প্রপার সাইন। তাহলে এইটাও কেসিএল এর একটা ফর্ম আমি বলতে পারি, সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0। এখন দেখ এইটাকে যদি আমি ইন টার্মস অফ পোটেনশিয়াল আর রেজিস্ট্যান্স লিখি, আমি কি রকম লিখবো, এই ইকুয়েশনটাকে যদি আমি ইন টার্মস অফ পোটেনশিয়াল এন্ড রেজিস্ট্যান্স লিখতে চাই, তাহলে প্রথমে কি লিখবো বল, I4 এর জন্য কি লিখবো, দেখ I4 মানে কি V0, হ্যাঁ ঠিক, V0 মাইনাস V4, V0 মাইনাস V4, ঠিক আছে, ডিভাইড বাই R4 প্লাস I5 V0 মাইনাস V5 বাই R5 প্লাস I6 V0 মাইনাস V6 বাই R6 প্লাস মাইনাস I1 আছে। তাহলে I1 কত ছিল, V1 মাইনাস V0, তাহলে মাইনাস I1 কত হবে, V0 মাইনাস V1, V0 মাইনাস V1 বাই R1 প্লাস V0 মাইনাস V2 বাই R2 প্লাস V0 মাইনাস V3 বাই R3 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেম আমি এখানেও যখন ভোল্টেজ আর কারেন্ট ইন টার্মস অফ ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স লিখছি, এখানেও আমি তাকে ব্লাইন্ডলি ইউজ করতে পারছি। আমার V0টা সব জায়গায় প্রথমে আছে, V0টা সব জায়গায় প্রথমে আছে, এখানে V0টা সব জায়গায় পরে ছিল, এবং এই দুটো ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নাই। তুই দেখ যদি কমন নিস পুরো ইকুয়েশন থেকে মাইনাস এই ইকুয়েশনটা চলে আসবে। এই দুটো ইকুয়েশন আসলে সেম ইকুয়েশন, কারণ দেখ আমি যদি এখানে নেগেটিভ মাইনাস কমন নিই তাহলে সব ঘুরে যাবে। তাহলে এই এবং এই দিক থেকে যদি আমি লিখি এইটা ফার্স্ট টার্মটা যদি আগে লিখি তাহলে এটা চলে আসবে, তারপর এই টার্মটা লিখবো, তারপর এই টার্মটা লিখবো, তারপর এই টার্মটা লিখবো, তারপর এই টার্মটা লিখ, তারপর এই টার্মটা লিখ। তার মানে এই দুটো ইকুয়েশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছিস কি বলতে চাইছি? আরে তাহলে কেসিএলটাকে আমি তিন ভাবে ইউজ করতে পারি, তাই তো? তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনকামিং কারেন্ট। দেখ এবারে কনক্লুশনটা দেখ, অঙ্ক কিভাবে করবি, কিভাবে ডাইরেক্ট ইকুয়েশন লিখবি, ডাইরেক্ট কিভাবে ইকুয়েশনগুলো আমরা অঙ্ক করার সময় লিখবো। মনে কর তাহলে আমার কি লাগলো, প্রথম ফার্স্ট এক নম্বর আমরা ফর্ম বলতে পারি যে জাস্ট সামেশন
জাস্ট ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং, ইনকামিং ইজ ইকুয়াল টু আউটগোয়িং, সংক্ষেপে লিখছি ইনকামিং ইজ ইকুয়াল টু আউটগোয়িং। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল চার্জ কনজারভেশন। সেখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছেছি, সামেশন আই ইনকামিং ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যখনই আমি এই ইকুয়েশনটাকে কেসিএল ইউজ করব, আমরা অঙ্কে এইটা ইউজ করবো না, সবসময় এইটা ইউজ করবো, এইটা বা আই ইনকামিং বা আই আউটগোয়িং। দেখ, সামেশন আই ইনকামিং ইজ ইকুয়াল টু 0, এটা যদি আমি ইউজ করি, আমি সিম্পল লজিক, আমি কারেন্টটা না লিখেই ডাইরেক্ট আমি ভোল্টেজের সঙ্গে রেজিস্ট্যান্সের রিলেশনটা লিখবো, ভোল্টেজ ইন টার্মস অফ ভোল্টেজ রেজিস্ট্যান্স। তাহলে সামেশন আই ইনকামিং ইজ ইকুয়াল টু 0, এইটা দেখে তোকে প্রথমে আগে পয়েন্টটা খুঁজতে হবে, যে পয়েন্টের সাপেক্ষে তুই কেসিএল ইউজ করবি। তাহলে আমরা এই পয়েন্টের সাপেক্ষে আমরা কেসিএল ইউজ করতে চাইছি। এই পয়েন্ট থেকে আমার কি কারেন্ট গুলো সব ইনকামিং হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট গুলো সব ইনকামিং হবে, তাই আমি লিখেছি সামেশন আই ইনকামিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্টে যদি সব কারেন্ট গুলো ইনকামিং হয়, তার মানে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই যে বাকি যত পোটেনশিয়াল আছে সবার পোটেনশিয়াল এর থেকে বেশি। সব কারেন্ট গুলো যদি এদিকে ইনকাম, কারেন্ট ডিরেকশন যাই থাকুক দেখার দরকার নেই, আমি অ্যাজিউম করেছি এটা আই সামেশন ইনকামিং ইজ ইকুয়াল টু 0। সার্কিটে কোন দিকে কারেন্ট হচ্ছে দেখার কিছু দরকার নেই। আমি কিভাবে ইউজ করতে চাইছি এই পয়েন্টে আমি ইউজ করতে চাইছি যে এই পয়েন্টে আমার পোটেনশিয়াল, সরি এই পয়েন্টে আমার কারেন্ট ইনকামিং। তাহলে কারেন্ট এই পয়েন্টে কখন ইনকামিং হবে, যদি এইখানের পোটেনশিয়ালটা কম থাকে তবে তো। এই V1 V2 V3 V4 V5 V6 সব যদি বেশি হয় তবে তো সবাই কারেন্ট এদিকে দেবে, তবে তো ইনকামিং হবে। তার মানে তুই বুঝতেই পারছিস যে এইখানে আমি ইকুয়েশনটা কিভাবে লিখবো, ইনকামিং যদি হয় তার মানে এইটা লো পোটেনশিয়াল, তার মানে এটা সবসময় পরে থাকবে, নেগেটিভ সাইনটা পরে থাকবে। তার মানে এইখানে ইকুয়েশনটা আমি ডাইরেক্টলি লিখে দেবো V1 মাইনাস V0 বাই R1 প্লাস V2 মাইনাস V0 বাই R2 প্লাস V3 মাইনাস V0 বাই R4 প্লাস V4 মাইনাস V0 বাই R4 প্লাস ডট ডট ইকুয়াল টু 0। এইভাবে অঙ্কে অ্যাপ্লাই করব। সিমিলারলি যদি আমি সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0 লিখতে চাই, তাহলে আমি কোন প্রিন্সিপালটাকে কাজে লাগাবো, যে এইখান থেকে সব কারেন্ট আউটগোয়িং, এইখান থেকে সব কারেন্ট আউটগোয়িং, তার মানে কি এর পোটেনশিয়াল বাকি সবার থেকে বেশি, V1 V2 V3 V4 V5 এর থেকে। তাহলে এর পোটেনশিয়াল যদি বাকি সবার থেকে বেশি হয়, তার মানে কি, তাহলে ওইটা আগে থাকবে। তাহলে V0 মাইনাস V1 বাই R1 প্লাস V0 মাইনাস V2 বাই R2 প্লাস V0 মাইনাস V3 বাই R3 প্লাস ডট ইকুয়াল টু 0। এবং এই দুটো ইকুয়েশন আমি আবার বলছি সেম, দেখ মাইনাস কমন নিলে একটা থেকে আরেকটাতে যাওয়া যাবে। তার মানে আলটিমেট স্টোরিটা কি, আলটিমেট স্টোরিটা হচ্ছে আমি অঙ্ক করার সময় ডাইরেক্টলি এইগুলো লিখবো। আমি বেশিরভাগ ক্ষেত্রে রেফার করি এইটা ইউজ করা, সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0। যে কোনো একটা ইউজ করবি তাহলে কনফিউশন হবে না। অঙ্ক করা যাক, থিওরিটা ক্লিয়ার তো? একটা অঙ্ক
আছে তাহলে এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 20 ভোল্ট। সরি 4 না 6, এখানে একটা distance। ঠিক আছে, তোকে যেটা করতে হবে এই পয়েন্টটাতে, এই পয়েন্টের পোটেনশিয়াল নির্ণয় কর। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল, ফাইন্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট এ। আচ্ছা দেখ, অঙ্কটা এখনই করার দরকার নেই, আমি যেটা বলছি আগে শোন। ব্যাপার হচ্ছে যে এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, অনেক ভাবেই করা যাবে, বুঝতেই পারছিস, ওহমের সূত্র অ্যাপ্লাই করে দেওয়া যাবে, এই জন্য কেসিএল দরকারই নেই। কিন্তু আমার উদ্দেশ্য কেসিএলটা ইউজ করা। কি বলছি বুঝতে পারছিস তো? তাহলে আমি কেসিএলটাকে কিভাবে ইউজ করবো? ডাইরেক্ট এ পয়েন্টে আমি পোটেনশিয়াল পাবো, কোনো I1 প্লাস I2 ইকুয়াল টু I3 I4 কিছু ইউজ করার দরকার নেই। তোকে যে পয়েন্টে পোটেনশিয়ালটা নির্ণয় করার ইচ্ছা হবে, তুই সেই পয়েন্টের সাপেক্ষে কেসিএলটা কেবল ইউজ করবি। কি বললাম বুঝতে পারছিস? সেই পয়েন্টের সাপেক্ষে কেসিএল ইউজ করবি। তাহলে আমি এই পয়েন্টের সাপেক্ষে কেসিএল ইউজ করবো। আমাকে আগে কি করতে হবে? এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে ধরে নিতে হবে কিছু একটা। মনে কর আমি এই পয়েন্টের পোটেনশিয়াল ধরে নিলাম এক্স। যে পয়েন্টে পোটেনশিয়াল নির্ণয় করতে বলবে সেই পয়েন্টের পোটেনশিয়াল, বা যে পয়েন্টে আমার সার্কিট অ্যানালাইসিস করার জন্য যে পয়েন্টের পোটেনশিয়াল নির্ণয় করা দরকার হবে, সেই পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমি এক্স ধরে নেব। এবার দেখ, যখনই তুই এই পয়েন্টের সাপেক্ষে কেসিএল নির্ণয় করতে চাইবি, তাহলে কি করবি? এই পয়েন্টটাকে আমি হাই পোটেনশিয়াল ধরবো, তার মানে এক্স হচ্ছে যে আদার রেজিস্ট্যান্সের আদার এন্ড পয়েন্টের যে পোটেনশিয়াল তার থেকে বেশি। যদি আমি মনে করি এই পয়েন্টে কেসিএল নির্ণয় করতে অ্যাপ্লাই করতে চাই, আর আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, সামেশন আই আউট গোয়িং ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি কি বলবো? এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি সব দিক, তবে তো এখান থেকে চারদিকে কারেন্ট যাবে। তাহলে যদি এই পয়েন্টের পোটেনশিয়ালটা এক্স হয়, তাহলে আমি কেভিএল কেসিএল যদি ইউজ করতে চাই, তাহলে আমার রেজিস্ট্যান্সের আদার এন্ডের পোটেনশিয়াল গুলো জানতে হবে তো, নাহলে তুই করবি কি করে? কি বলছি বুঝে যাচ্ছে? তাহলে আদার এন্ডের পোটেনশিয়াল আমি কি করে পাবো? তার জন্য এই পোটেনশিয়ালটাকে ডিভাইড করতে হবে, ঠিক করে দেখতে হবে এই পোটেনশিয়ালটা কত আছে। বল 20 ভোল্ট। 20 ভোল্ট পোটেনশিয়ালটার অর্থ কি বলতে কি আমাকে? 20 ভোল্ট পোটেনশিয়ালের অর্থ হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের লো পোটেনশিয়াল, এই দিকেরটা 20 ভোল্ট বেশি। মানে এই পয়েন্টের পোটেনশিয়ালের থেকে 20 ভোল্ট বেশি। এইটাই সিম্পল কথা। এগুলো প্লাস মাইনাস মানে এইটা মানে মাইনাস পোটেনশিয়াল, এটা মানে প্লাস পোটেনশিয়াল নয়। এটা মানে হাই পোটেনশিয়াল, এটা মানে লো পোটেনশিয়াল। এটাকে জেনে রাখ। দেখ এই যে এই ব্যাটারিটার অ্যাক্রসে যে 20 ভোল্ট পোটেনশিয়াল বলা আছে, বা এই ব্যাটারিটার দু প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট বলা আছে, তার মানে আমার এইটি ইনফরমেশন, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট, এইটি ইনফরমেশন। তাহলে তুই এই পয়েন্টের পোটেনশিয়াল কত বলবি? আমি যদি 40 বলে তাহলে এটা কেউ 20 বলতে পারে, কোনো ভুল নাই। এইটা যদি আমি 60 বলি, এইটা 40 বলবো, কোনো ভুল নাই। ভেবে দেখ, এইটা যদি আমি 0 বলি, তাহলে এটা কত বলবো? -20। কারণ এদিকটা হাই পোটেনশিয়াল দিল। এদিকে যদি আমি 20 বলি, এদিকে 0। এই দিকটা যদি আমি ভি বলি, এই দিকটা V-20। এটা ভালো করে বুঝ, এই জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করবো।
না, 20 - ভি কেন হবে? হ্যাঁ, হ্যাঁ, তার মানে হ্যাঁ, 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 অবশ্যই। তো দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স 20 হবে, কিন্তু সেটা এমন ভাবে হবে যাতে করে এই দিকটা সবসময় হাই পোটেনশিয়াল থাকে, কারণ এদিকে কি পজিটিভ প্রান্তটা আছে। আচ্ছা, আমি যে এতগুলো কম্বিনেশন বললাম, এর মধ্যে কোন কম্বিনেশনটা ইউজ করা সব থেকে সুবিধাজনক হবে বলতে কি? আমি যে কোনো একটা ইউজ করবো তো, কেউ বলতে পারবে? ধর, 20 0, ঠিক, 20 0। কারণ প্রথমত দেখ, আমার নেগেটিভ সাইন আসছে না। দ্বিতীয়ত আমি একটা প্রান্তের পোটেনশিয়াল 0 পেয়ে যাচ্ছি। আমার ইকুয়েশনটা সলিউশনটা অনেক সোজা হয়ে যাবে না? আর এই ভি ভি - 20 নেওয়া মানে তো আমার এক্সট্রা এক্সট্রা একটা ভেরিয়েবলকে ডেকে আনা, তাকে আবার সলভ করতে হবে তো। তাহলে সবসময় চেষ্টা করবি যে ব্যাটারির দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দেওয়া থাকবে না, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে ডিস্ট্রিবিউট করবি, যে প্রান্তটার হাই পোটেনশিয়াল থাকবে টোটাল পোটেনশিয়ালটা সেই প্রান্তটা ধরে নিবি ডিফারেন্সটা, তাহলে আদার প্রান্তটা 0 হয়ে যাবে। বোঝা গেল ট্রিকটা? তাহলে যদি এইটা মনে কর প্লাস হয়, তাহলে এইটা কত হবে? এই যদি 20 হয়, তাহলে এই পয়েন্টটা 20 হবে, কারণ এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, ডাইরেক্টলি কানেক্টেড তো। আবার এইটা যদি 0 হয়, তাহলে এইটাও 0 হবে, এইটাও 0 হবে, ডাইরেক্টলি কানেক্টেড তো। মাঝখানে রেজিস্ট্যান্স থাকলে কিন্তু এটা হতো না। যেহেতু রেজিস্ট্যান্স নেই, তাহলে আমি ডাইরেক্টলি কানেক্টেড মানে কি সেম পোটেনশিয়াল পাবে, আগেই বলেছি। তাহলে এখন আমি কিভাবে এটা ইউজ করবো দেখ। তাহলে দেখ, আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুটো প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স জেনে গেছি। এখন যদি আমি এ পয়েন্টে কেসিএল নির্ণয় করি, আর আমি যদি বলি যে সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0 আমি ইউজ করছি, সামেশন আই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0 আমি ইউজ করছি, তার মানে সামেশন আই আউটগোয়িং এর জন্য কি এক্স হচ্ছে যে কি যেটা, তাহলে এটা এই রেজিস্ট্যান্সের একটা কারণ কি হবে? এক্স মাইনাস 20/6। এই রেজিস্ট্যান্সের একটা কি হবে? এক্স মাইনাস 0/3। এখানে হবে এক্স মাইনাস 0/6। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি আসবে? আউটগোয়িং এক্স মাইনাস 20/6 প্লাস এক্স মাইনাস 0/3 প্লাস এক্স মাইনাস 0/6 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করে এক্স পেয়ে যাবে। ভেরি ইজি, যদি আবার তুই একবার যদি তুই অ্যাপ্লাই করাটা শিখে যাস। এটা সলিউশন কর, এক্স পেয়ে যাবি, ওইটা হবে ওই পয়েন্টের পোটেনশিয়াল। নির্ণয় কর। ঠিক করে কর, এক্স মাইনাস 20/, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 5 বল। আচ্ছা, এবারে কি এটা আমরা অঙ্কটা যা দিয়েছিল সেটা হয়ে গেছে। তাহলে আমি আমি এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে গেলাম দেখ 5 ভোল্ট। এখন ঘটনা হচ্ছে, তুই এবারে একটু লক্ষ্য কর যে আমার এক্সটা এসছে 5 দেখ। এইবারে তুই বুঝতে পারবি কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশনটা কি, বটে কি? কারণ দেখ, এইটা যদি 20 হয়, এটা যদি 5 হয়, তাহলে 6 এর মধ্যে কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে। এটা যদি 5 হয়, এটা যদি 0 হয়, 3 এর মধ্যে কারেন্ট এদিকে। এটা যদি 5, এটা যদি 0 হয়, 6 এর মধ্যে কারেন্ট এদিকে। তার মানে দেখ, আমি এই ব্যাটারিটার থেকে কারেন্টের ডিরেকশন না নির্ণয় করে আগে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করে এই পয়েন্টের পোটেনশিয়ালটা পেয়ে যাচ্ছি, এবং সেটা দেখে ফাইনালি আমি কনক্লুড করতে পারছি কারেন্টের ডিরেকশন কোন দিকে। এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ দেখ এই কেসিএল এর। এইভাবে যদি আমি কেসিএলটাকে ইউজ করি, এবং একটা ব্যাটারির পরিবর্তে যখন একাধিক ব্যাটারি থাকবে না, তখন দিস ইজ মোর ইউজফুল। কারণ তখন তুই প্রেডিক্টই করতে পারবি না কারেন্টটা কোন দিকে। এইটা থেকে যেমন তুই প্রেডিক্ট করতে পারছো যে কারেন্ট এইদিকে যাবে, তো আগে থেকে বুঝতে পারছিলি অঙ্কটা করার আগেই। কিন্তু সব ক্ষেত্রে তুই এটা বুঝতে পারবি না যখন একাধিক পোটেনশিয়াল, একাধিক ব্যাটারি, একাধিক রেজিস্ট্যান্স থাকবে।
হ্যাঁ, ওটা তো সবসময় হবে, ইনকামিং ইজ ইকুয়াল টু আউটগোয়িং পর্যন্ত ফাইনালি তো হবেই, তাই তো। ইনকামিং ইজ ইকুয়াল টু আউটগোয়িং, এইটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা হবে, ওটা তো হবে। আমরা এইটা কি, এইটা আমরা আমাদের সূত্রটা আমরা পাল্টাইনি কোথাও। সূত্রটা I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4 বটে, ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। কিন্তু আমরা এই ফর্মে ইউজ করছি কারণ আমরা কি সাইনটাকে চেঞ্জ করে দিয়েছি, যে ইনকামিংটাকে আউটগোয়িং করে নিয়েছি। ওই জন্য আমরা ফাইনালি এমন একটা ইকুয়েশন এসে পৌঁছেছি যাতে করে আমাকে ওই সব আর না ভাবতেই হয়, অটোমেটিক্যালি যা টেক করার এই ইকুয়েশনটা টেক করে নেবে, তার জন্য সবকিছু ব্যাকগ্রাউন্ড করা আছে। ঠিক আছে, আমি আর একটা প্রবলেম দিচ্ছি দেখ, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপার। এটা 6 ভোল্ট, তারপরে 10 ভোল্ট, এটা 8 ভোল্ট। তুই কনফিউজ, তুই কারেন্ট ডিরেকশন আগে থেকে বেশি বুঝতে পারবি। 5, 4 আর 10, এটা 5 ওহম, এটা 4 ওহম, এটা 10 ওহম। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ভেরি সিম্পল, তোকে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স। এটা নিজেরা কত দিকে, এটা যদি পারিস আমি শিখে গেছি।
হয়েছে রে? কর। তিনটা অ্যান্সার বেরোবে তো, তিনটা রেজিস্ট্যান্স কারেন্ট তিনটা আসবে। 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আসবে 24/55 এম্পিয়ার। 10-এর মধ্যে দিয়ে কারেন্ট 1/55। আর 4 ওহমের মধ্যে দিয়ে -5/11। 5/11 ম্যাগনিটিউড। 5 ওহমের মধ্যে দিয়ে 24/55। আচ্ছা দেখ, আমি করে দিচ্ছি। এক দুটো অঙ্ক না করলে বুঝতে পারবি না প্রথম প্রথম। আচ্ছা দেখ, প্রথমে কাজ কি হবে? প্রথম কাজ হবে ব্যাটারিগুলোর এক ক্রসের পোটেনশিয়ালটাকে ডিভাইড করা, তাই তো? তাহলে দেখ, এটা 6 ভোল্ট আছে তো, তাহলে 6 ভোল্টের দেখ এইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তাই এই দিকটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। তার মানে এইখানে পোটেনশিয়াল কত ধরবো? 6। এইখানে পোটেনশিয়াল কত ধরবো? 0। এটা দেখ 10 ভোল্ট, তাহলে 10 ভোল্টে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখ, এইখানটা ধরতে হবে 10, আর এইখানটা ধরতে হবে 0। দেখ আমি রেজিস্ট্যান্সকে বের করতে পারবো না, তাহলে পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে কোনো রেজিস্ট্যান্স থাকেনি বলে এই পয়েন্টে 0, এই পয়েন্টে 6 হয়ে গেল। সিমিলারলি দেখ, এখানে 8 ভোল্ট আছে, তাহলে এটা কত? নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এটা হাই পোটেনশিয়াল, তাহলে এটা কত হবে? 8। এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? 0। দেখ এখানে একটা ফরচুনেটলি কি হয়েছে, দেখ এই নিচের তিনটা পয়েন্ট ভেবে দেখ, তিনটারই 0 পোটেনশিয়াল। এবং এটা কোনো রুলকে ভায়োলেট করেনি, কারণ তিনটা পয়েন্ট কি ডাইরেক্টলি কানেক্টেড। কাজে তিনটা পয়েন্টের সেম পোটেনশিয়াল হওয়া উচিত ছিল, তাই হয়েছে। মনে কর যদি এইখানে একটা রেজিস্ট্যান্স থাকতো না, R1, আর সাপোজ, তাহলে কিন্তু এই পয়েন্টে পোটেনশিয়াল 0, এই পয়েন্টের পোটেনশিয়াল 0 আমি ধরতে পারতাম না। খুব সাবধান। আমি যখন ভাগ করছি এটাকে, পোটেনশিয়ালটাকে, তখন আমাকে দেখতে হবে এটাও যেন স্যাটিসফাই করে যে ডাইরেক্টলি কানেক্টেড ইচ অ্যান্ড এভরি পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে। বাট যদি ডাইরেক্টলি কানেক্টেড না থাকে তাহলে আলাদা হবে। তখন কিন্তু আমাকে এই দুটো পোটেনশিয়াল পয়েন্ট আমি 0 ধরতে পারতাম না, আমাকে অন্য কিছু ধরতে হতো, এটা এক্স, এটা ওয়াই। কারণ কি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা এই প্রবলেমটার ক্ষেত্রে নেই বলে আমি সবগুলো জিনিসটাতে 0 ধরলে আমি এই দিকটা 6, এইখানটাতে 10, এইখানটাতে 8 ধরতে পারছি। এবারে দেখ সিম্পল লজিক কি, আমাকে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট মানে কি? যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট মানে কি? তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স।
এটা করতে গিয়ে একটাই প্রবলেম হচ্ছে যে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমি জানিনি, এটাকে এক্স ধরে। ক্লিয়ার? অ্যাপ্রোচটা ক্লিয়ার এখানে পর্যন্ত? এইবারে কি করবি, যে এই পয়েন্টে তুই সামেশন আই আউটগোয়িং ইকুয়াল টু 0 ইউজ করবি। আউটগোয়িং 0 মানে কি? এখন আমি কি প্রিটেন্ড করব, যে এই পয়েন্টের পোটেনশিয়াল গ্রেটার হোক বা না হোক, আমি এটাই প্রিটেন্ড করব যে এই পয়েন্টের পোটেনশিয়াল গ্রেটার, কারণ আমি ধরেছি কোন ইকুয়েশনটা আমি ইউজ করতে চাইছি, সামেশন আই আউটগোয়িং ইকুয়াল টু 0। তাহলে দেখ আমার সিম্পল কি হবে, ইকুয়েশন x মাইনাস 6/5 প্লাস x মাইনাস 10/4 প্লাস x মাইনাস 8/10 ইকুয়াল টু 0। দেখ এখান থেকে x পেয়ে যাবে, এখান থেকে x, হ্যাঁ 90/11। তাহলে x যখন এখানে চলে এলো এবার তো কারেন্ট পেয়ে যাবো। তাহলে দেখ আমি দেখ কারেন্ট নির্ণয় করার সময় কি করব, আমি এইখানে দেখবো, এইখানেই দেখবো, কারণ দেখ এইটা একটা কারেন্ট, এটা 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, এইটা 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, এটা 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 5 আছে, 4 আছে, 10 আছে। তাহলে এইটা আমার আসলে কত, i5। তাহলে i5 কত, x মাইনাস 6/5, তাহলে x কত 90/11, তাহলে 90/11 মাইনাস 6/5, এইটা ক্যালকুলেট করলে আসছে 24/55। সিমিলারলি i4 এখান থেকে পাবো, মানে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে কত হবে x মাইনাস 10/4, তার মানে x হচ্ছে কত 90/11 মাইনাস 10/4, এইটা ক্যালকুলেট করলে আসবে 1/55 এম্পিয়ার। সিমিলারলি এখান থেকে কি পাবো আমি, i10 দ্যাট ইজ 90/11 মাইনাস 8/10, এইটা হিসাব করলে আসবে মাইনাস 5/11। তাহলে এইটা মাইনাস এলো তার মানে কি, এইটা মাইনাস এলো কেন বল দেখি, তার কারণ এই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা 10-এর থেকে কম, দেখ 90/11, কিন্তু 6-এর থেকে বেশি, 8-এর থেকে বেশি, তাই কি এগুলো পজিটিভ এসছে, 5 আর 4টা পজিটিভ এসছে। পজিটিভ এসছে মানে কি, আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক। আমি কি ধরেছিলাম, এই পয়েন্টে পোটেনশিয়াল বেশি, তাহলে এইটার কারেন্ট এইদিকে যাবে, এইটার কারেন্ট এইদিকে যাবে, আর আমার ধরা অনুযায়ী এইটার কারেন্ট এইদিকে, ওই জন্য নেগেটিভ চলে আসছে, তার মানে অ্যাকচুয়াল ডিরেকশন কোন দিকে, এটা এইদিকে। বুঝতে পারছিস? আচ্ছা আমার ক্যালকুলেশনটা, আচ্ছা এইটা না কোনটা বলছিস? না এখানে তো এইটাই অ্যান্সার আছে, 5 ওহমের মধ্যে দিয়ে 24/55, 10 ওহমের মধ্যে দিয়ে 1/55, হ্যাঁ ঠিক ঠিক, আর 4 ওহমের মধ্যে দিয়ে মাইনাস 5/55 না, হ্যাঁ তাহলে এটা 4, হ্যাঁ আর এইটা হবে i10, বুঝলি? তার মানে এইখানে ডিরেকশনটা এরকম হবে না। ডিরেকশনটা আমার কি, দেখ আমি প্রথমে প্রথমে কি ইউজ করেছি, সামনে সামনে আউট করি, তার মানে আমার এজাম্পশন অনুযায়ী সব ডিরেকশন কে দিকে, আমার এজাম্পশন অনুযায়ী। তাহলে দেখ যতগুলো পজিটিভ বেরোবে ততগুলো কি আমার এজাম্পশন ঠিক, তাহলে কতগুলো পজিটিভ বেরিয়েছে দেখ, 5 আর 10, তার মানে এই দুটো এজাম্পশন আমার ঠিক, এই এজাম্পশনটা ভুল, তার মানে এই এজাম্পশনটা না, এই এজাম্পশনটা ভুল না, ঠিকই ঠিকই ছিল তো, এইটাই তো 4 মাইনাস, ঠিক আছে। তাহলে প্রথমে ওই জন্য আমি বলছি যে কোনো একটা ইকুয়েশনকে সবসময় ইউজ করবি, নাহলে কি কনফিউজ হবে। আমরা ওই জন্য এইটাই সবসময় ইউজ করবো, আউটগোয়িং। আউটগোয়িং ইউজ করলে সুবিধা কি, যে পয়েন্টের সাপেক্ষে আমি পোটেনশিয়ালটা ধরছি সবসময় সেই পয়েন্টটাকে প্রথমে রেখে বাকিটাকে বিয়োগ করবো, দেখ
x-6 x-10 x-8, সেইখান থেকে আমি দেখবো যে আদার্স এন্ড এর পোটেনশিয়াল কি আছে। আর একটা প্রবলেম দিই, তাহলে আশা করছি জায়গাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এটা 3 ভোল্ট, এটা 4.5 ভোল্ট, রেজিস্ট্যান্স 3 6 10, এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা 10 ওহম। কোশ্চেন কি? ফাইন্ড দ্য কারেন্ট ইন 6 ওহম রেজিস্ট্যান্স। ফাইন্ড দ্য কারেন্ট ইন 6 ওহম রেজিস্ট্যান্স। কত?
হয়েছে রে? হ্যাঁ 1/2 0.5 এম্পিয়ার। বাকি দেখ। রাহুল হয়েছে? দেখ দেখ ক্যালকুলেশন ঠিক করবি। মনিকার হয়েছে? আচ্ছা দেখ, পোটেনশিয়াল ডিভাইড করতে হবে প্রথমে। তাহলে এটা 4.5 তো। তাহলে এই দিকটা কত করবো বল? 4.5। আর এই দিকটা কত করবো? 0। এবার দেখ, আমি যদি 3 ভোল্টটাকে করি, 3 ভোল্টটাকে, তাহলে এই এই জায়গাটাকে 3 করবো, আর এই জায়গাটাকে 0 করবো, কারণ এখানে 0 করলে অসুবিধা নেই, এটা ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালটা জানতে হবে, ভেবে দেখ। তাহলে তো কাজ হয়ে যাবে। তাহলে এক্স, তাহলে তুই কি করবি এখান থেকে? আউট উইল কাট x - 4.5/3 প্লাস x - 3/10 প্লাস x - 0/6 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে লিখেছি। তাহলে এক্স সমান কত আসছে বল? 3 ভোল্ট নাকি? 54/18 3 ভোল্ট আসবে। তাহলে এক্স ইকুয়াল যদি 3 আসে, তাহলে 6 এর মধ্যে দিয়ে কারেন্ট কত? x - 0/6। এইটা 6 এর মধ্যে দিয়ে কারেন্ট I6। ভেরি ইজি। তাহলে 3 - 0/6, 3/6, 1/2, মানে 0.5 এমপি। দেখ কেসিএল দিয়ে লোকে অঙ্ক করে নেবে বেশিরভাগ, তোদের বই দেবে কেসিএল দিয়ে অঙ্ক নেই, সব অঙ্ক কেভিএল দিয়ে আছে। এই অঙ্কগুলো সব কেভিএল দিয়েও করা যাবে, করবো পরে, কেভিএল পড়ানোর পরে। তোদের বই দেখবি সব অঙ্ক মানে কেসিএল কেভিএল থেকে অঙ্ক মানে সব কেভিএল থেকে করে, কেসিএল থেকে অঙ্ক করে না। কেসিএল থেকে অঙ্ক করতে গেলে সার্কিট অ্যানালিসিসটার একটু প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয়। ম্যাথামেটিক্সটার থেকেও একটু তোকে আন্ডারস্ট্যান্ড করতে হয় সার্কিট। কেভিএলটা আরো মোর ম্যাথামেটিক্যাল, কিছুই বুঝতে হবে না, মোর ম্যাথামেটিক্যাল। কিন্তু আমি বলছি যে এইটা করা প্রয়োজন এই কারণে, সার্কিট সম্পর্কে তোর ধারণা অনেক বেশি বেড়ে যাবে। এই যে এত আমাকে ভোল্টেজ ডিভিশন করতে হচ্ছে, কারেন্ট ডিভিশন করতে হচ্ছে, সার্কিটটাকে দেখে যে বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়ালটা তোকে প্রেডিক্ট করতে হচ্ছে, এইটাতে কি হবে? সার্কিট সম্পর্কে যে ধারণা সেটা আরো ইনক্রিজ হবে অনেক বেশি। এবং কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এর ক্যালকুলেশন অনেক সোজা, দেখতে পাচ্ছিস। কেভিএল এ কিন্তু ক্যালকুলেশন এত সোজা হবে না। যখন এটা মোর ম্যাথমেটিক্যাল, তার মানে ক্যালকুলেশন একটু জটিল হবে। তাহলে আমরা দুটো দিয়ে লটস অফ প্রবলেম করব, যাতে করে দুটোতেই কমফোর্টেবল লাগে। এবং কেসিএল এ কমফোর্টেবল হওয়া বেশি জরুরি, আমি বারবার বলছি। কেভিএল তো অবশ্যই, কেভিএল মোর জেনারেল, জেনারেল মেথড, মোর জেনারেল মেথড। এখন দেখ কেসিএল এর কিছু রেস্ট্রিকশন আছে, খুব বেশি কমপ্লিকেটেড সার্কিটের ক্ষেত্রে তুই ইউজ করতে পারবি না। তার কারণ হচ্ছে যে কি হবে প্রবলেমটা, ওই পোটেনশিয়াল গুলো ঠিকঠাক করে ডিস্ট্রিবিউট করতে পারবি না বেশি রেজিস্ট্যান্স থেকে গেলে। মানে এমন ভাবে রেজিস্ট্যান্স থেকে যাবে যে লাভ হবে না ডিস্ট্রিবিউট করে পোটেনশিয়ালটা, মানে যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে ঘটনা হচ্ছে যে এইগুলো মোটামুটি অ্যাপ্লিকেশন ইজি অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কে হয়ে যাবে। এবং এটা মোর ইফেক্টিভলি আমি ইউজ করব, পরের দিন করবো, যেটা সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে। দেখবি এটা কতটা ইফেক্টিভ কেসিএল। যে আমরা যেগুলো অত বড় বড় অঙ্কগুলো করছিলাম, যে ওই একটা ঘনকের যে কোনো দুটো প্রান্তের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়, বিভিন্ন সিমেট্রিক সার্কিটের ক্ষেত্রে যে আমরা অনেকগুলো রুলস শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে, ওই রুলস গুলো তুই আর ইউজ করবি নি, আমি শিওর। তোকে যদি কেসিএল দ্বারা একবার আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা শিখিয়ে দিই, এবং আমরা নেক্সট ক্লাসে সেটা শিখবো। ওই সমস্ত সিমেট্রিক সার্কিট যেরকম ধরনেরই সিমেট্রিক থাক না কেন সার্কিটটার মধ্যে, কিছু কিছু ক্ষেত্রে সিমেট্রিক না থাকলেও
আমরা কেসিএল ইউজ করে খুব সহজেই নির্ণয় করতে পারবো। আর যদি একবারেই অ্যাসিমেট্রিক সার্কিট হয় তখন কেভিএল। কেভিএল হচ্ছে যে লাস্ট অপশন, যখন আর কিছুই হবে না তখন জানবি কেভিএল আছে। সার্কিট অ্যানালিসিসে যদি কোনো লাস্ট অপশন থাকে এই মুহূর্তে আমাদের 11-12 লেভেলে যদি কোনো অপশন থাকে সেটা হচ্ছে কেভিএল। এবং কেভিএল ইউজ করলে তুই জানবি প্রবলেমটা হবেই, কিন্তু কত বড় ক্যালকুলেশন কতক্ষণ করতে হবে সেটা আগে থেকে বলা খুব মুশকিল। ক্যালকুলেশন অনেক বড় হতে পারে কিন্তু প্রবলেমটা হবেই শেষ পর্যন্ত। কেভিএল এটা গুণ মোর ম্যাথমেটিক্যাল, কিন্তু কেসিএল একটু ট্রিকি, একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে সার্কিটটা এবং ইন্টেলিজেন্টলি অ্যাপ্লাই করতে হচ্ছে ফর্মুলাটা, বুঝতে পারছিস? ঠিক আছে, তো এইগুলো থেকে একটু অঙ্ক প্র্যাকটিস করবি। ঠিক আছে, বইয়ের কিছু কিছু অঙ্ক কেসিএল এর সাহায্যে করার চেষ্টা করবি, দেখবি কেভিএল এর সাহায্যে করা আছে, বাট তুই বেশিরভাগ অঙ্ক কেসিএল এর সাহায্যে করার চেষ্টা করবি এক্সাম্পলের অঙ্কগুলো। ঠিক আছে, তো এক্সারসাইজে তেমন কিছু টাফ অঙ্ক নাই, একদম সোজা সোজা অঙ্ক আছে। তো যাই হোক, আমরা আরো পরের দিনে মোর কমপ্লিকেটেড অঙ্ক করবো এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো শিখবো কেসিএল সম্পর্কে, তারপর কেভিএল যাবো, তারপর তড়িৎ যন্ত্র, তাহলে শেষ। ঠিক আছে, থাক। কি বার না? সোমবার? না না, এরকম টাইমই হবে, সকালেই হবে। তো কি প্রবলেম? তুই বললি যে হবে 6 মাস শুক্র সেদিনে। ঠিক আছে, আর কোটা দিন, তারপরে তো ইয়েতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো তার আগে, সোমবারের আগে।